টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন এগিয়ে চলছে, অর্থাৎ শেষের পথে চলে আসছে প্রায়। তাই ট্যাক্স নিয়েই কথা বলবো, সেটাই স্বাভাবিক। আজকে ট্যাক্সের গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে ব্যবসায়িক খরচের ডিডাকশন। কিভাবে এবং কি কি খরচ ডিডাকশন হিসেবে আমরা নিতে পারি, সেই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আজকে আলোচনা করব। তার বাইরেও সুপ্রিয় দর্শক, আজকে মঙ্গলবার এবং আজকের যিনি দর্শক অতিথি আছেন, সুতরাং আপনারা জানেন সেদিন আমরা একটি কুইজ রাখি দুটো, সেই কুইজটা তো থাকবেই। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের যাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন অথবা পরবর্তীতে যারা আমাদের সাথে সংযুক্ত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে অত্যন্ত ব্যস্ততা আপনার চলছে এবং সে কারণে ব্যস্ততা এতটাই বেশি যে আপনি অফিস থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, বাসাও ফিরতে পারেননি। তো সে কারণে আজকে স্টুডিওতে না এসে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। তো প্রথমেই আমরা একটু কুইজ দিয়ে শুরু করতে চাই। যদিও আমরা বারবারই বলি কুইজ দেওয়ার অর্থ কোনো পরীক্ষা নয়, এটা জানা বা আমাদের দর্শকদের সঙ্গে একটু আমাদের আত্মিক সম্পর্কের বন্ধনটাকে আরও দৃঢ় করা। সে কারণেই তো প্রথমেই যে কুইজটি আমরা যে জানতে চাই আপনার কাছে, বা যেটি দিয়েছি, এক নম্বর যে কুইজটি, সেটা ক্যান মর্গেজ এক্সপেন্সেস বি ডিডাক্টেড ফর বিজনেস ইউজ অফ হোম? অ্যান্সার ইয়েস অর নো। এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যান বোনাস ডেপ্রিসিয়েশন হেল্প স্মল বিজনেসেস ইন সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার্স অফ ট্যাক্স রিটার্ন? উত্তর কি ইয়েস এবং নো, কোনটি হবে? এটি দিয়ে আমরা শুরু করতে চাই। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আবারও আমাদের প্রথম কুইজটি হচ্ছে ক্যান মর্গেজ এক্সপেন্সেস বি ডিডাক্টেড ফর বিজনেস ইউজ অফ হোম? ইয়েস অর নো। এখানে যে মর্গেজ পেমেন্ট, আমি যদি বাসার একটা পার্ট আমি বিজনেস ইউজ করি, ইট কুড বি মাই অফিস, এটা আমার অফিস হতে পারে, আমার স্টোরেজ ফ্যাসিলিটি হতে পারে, অথবা ইট কুড বি এনিথিং। ধরেন আমার বাসা যদি 2000 স্কোয়ার ফিটের একটা বাসা হয়ে থাকে এবং সেখানে যদি আমি একটা রুম, ধরেন 400 স্কোয়ার ফিটের একটা রুমকে যদি আমি অফিস হিসেবে ব্যবহার করি, এক্সক্লুসিভলি অফিস ইউজ হতে হবে, তাহলে ওই বাসায় আমি দু ধরনের বিজনেস ডিডাকশন পেতে পারি। একটা হচ্ছে সিম্পলিফাইড মেথড, তার মানে আমার যদি 400 স্কোয়ার ফিট হয়ে থাকে, সেটাকে টাইমস 5 দিয়ে গুণ করলে $2000 আমি অ্যানুয়াল মর্গেজ ইউজ অফ হোম ডিডাকশন নিতে পারি। আর আমি যদি অন্য প্রসেস ফলো করি, তার মানে আমি বাসার জন্য যে মর্গেজ পে করি, প্রপার্টি ট্যাক্স পে করি, ইন্স্যুরেন্স পে করি, ইউটিলিটি পে করি, ইন্টারনেট অ্যান্ড আদার্স বাড়ি রিলেটেড যেই খরচগুলো করি, সেটার 20% আমি কিন্তু বিজনেসের ডিডাকশন নিতে পারবো। যেহেতু বাসাটা, আমি আবারও বলছি, আমি বলেছি যে 2000 স্কোয়ার ফিট, এবং আমি যেই অফিস স্পেসটা বাসায় এক্সক্লুসিভলি ইউজ করি, অথবা ইট কুড বি এ স্টোরেজ স্পেস, স্টোরেজের জন্য ব্যবহার করি, সেটা যদি 400 স্কোয়ার ফিট হয়ে থাকে, এর অর্থ হচ্ছে যে 20% অফ মাই হোম
আমি বিজনেসের জন্য ব্যবহার করছি। তো এটার জন্য আমি যে মর্টগেজ পে করি এবং আনুষঙ্গিক অন্যান্য সব কিছুই আমি ডিডাকশন নিতে পারবো 20% অফ মাই টোটাল পেমেন্টস। তো অ্যান্সার হচ্ছে ইয়েস, উই ক্যান ডিডাক্ট মর্টগেজ পেমেন্ট ফর বিজনেস ইউজ অফ হোম। দ্বিতীয়টা, আর দ্বিতীয় কুইজ হচ্ছে, ক্যান বোনাস ডেপ্রিসিয়েশন হেল্প স্মল বিজনেসেস ইন সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার্স অফ ট্যাক্স ফাইলিং? আমাকে প্রথমে বুঝতে হবে বোনাস ডেপ্রিসিয়েশনটা কি। বোনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে ইউজুয়ালি আমরা বিজনেসে যদি কোনো ইকুইপমেন্ট অথবা টুলস অথবা ইট কুড বি কার, গাড়ি হতে পারে, অথবা এনিথিং যেটা লাইফ 5 years or more, it could be furnitures of the businesses, আমি সেগুলো বিজনেসে ডিডাক্ট করতে পারি। এবং ডেপ্রিসিয়েশন হচ্ছে আমি যেই ভ্যালু দিয়ে জিনিসটা কিনেছি, ধরেন একটা গাড়ি, আমি খুব সহজে বুঝাবার জন্য যদি $50,000 দিয়ে কিনে থাকি এবং এই গাড়িটা যদি অ্যাবসলিউটলি বিজনেস ইউজ হয়ে থাকে, তো আমি প্রতি বছর 10,000 করে 5 বছরে এই গাড়িটার ভ্যালু আমি বিজনেস থেকে ডিডাক্ট করতে পারি। বোনাস ডেপ্রিসিয়েশন করে কি, আমাদেরকে প্রথম বছরে, যেহেতু বিজনেস শুরু করতে গিয়ে প্রথম বছরে অনেক খরচ হয়, তো প্রথম বছরে একটু বেশি ডিডাকশনের জন্য আমরা অনেক ইকুইপমেন্টস, অনেক ফার্নিচার অথবা গাড়ি আমরা বোনাস ডেপ্রিসিয়েট করে থাকি। এটা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় বছরে গিয়ে এটা কোনো সাহায্য করে না। বোনাস ডেপ্রিসিয়েশনটা হচ্ছেই শুধুমাত্র প্রথম কারেন্ট ইয়ারের জন্য। অতএব এটার কুইজের অ্যান্সার হবে নো, এটা আমাদেরকে সেকেন্ড এবং থার্ড ইয়ারে গিয়ে সাহায্য করে না। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। অর্থাৎ আজকের দুটো কুইজের হা না মিলিয়ে আজকে আমরা কুইজগুলো মানে শেষ করলাম, এটার ব্যাখ্যা দিলাম। আশা করি সুপ্রিয় দর্শক আপনারাও আমাদের সাথে বুঝতে পেরেছেন যে আমরা যে কুইজটা দিয়েছি তারা কাদের জন্য এটা প্রযোজ্য, কারা এটা পাবেন এবং কারা এটা পাবেন না, সেটা নিশ্চয়ই আমরা ব্যাখ্যা করতে পেরেছি। তো জনাব পারভেজ কাজী, এবার আমরা একটু মূল আলোচনায় আসতে চাই যে আমরাও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমরা জড়িত থাকি এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসার সঙ্গে আমরা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলি। তো সেটার প্রেক্ষিতে যে আজকে আমাদের যে ব্যবসায়িক খরচের যে ডিডাকশন, আমরা ব্যবসা করতে যে নানান ধরনের খরচ করি, অফিস খরচ ও অফিস পরিচালনার খরচ থাকতে পারে, কর্মচারীর সংক্রান্ত খরচ থাকতে পারে, পরিবহন বা ভ্রমণ জাতীয় খরচ থাকতে পারে, বিপণন বিজ্ঞাপন খরচ সহ নানাবিধ খরচ আমাদের করতে হয় ব্যবসা পরিচালনা করতে যেয়ে। তো এক্ষেত্রে যে কি খরচগুলো ডিডাকশন আমরা পেতে পারি বা কিভাবে পেতে পারি, যেটা আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারে, জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আবারও আমি এই আজকের এই বিষয়বস্তুটা চুজ করার জন্য একটা জিনিস বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে যারা W2 এমপ্লয়ি, ওরা অনেক সময় যখন ওদের ট্যাক্স ফাইল করি তারা বলে যে আমার ফ্রেন্ড আমার সাথে একই ধরনের কাজ করি, একই ইনকাম, সেম W2, কিন্তু সে আমার থেকে অনেক বেশি রিফান্ড পেল, আমি কেন পেলাম না। এবং এরকম একটা সিচুয়েশনে আমি বলেছিলাম যে ভাই, আমি তো উত্তর দিতে পারবো না, আপনি যদি ওই বন্ধুর একটা ফাইল নিয়ে আসেন আমাকে দেখান, যেহেতু ওই বন্ধু তো আমার কাছে ফাইল করে নাই, আমি কিন্তু আপনাকে বলতে পারবো। উনি বলেছে ঠিক আছে পারভেজ ভাই, আমি কালকেই নিয়ে আসবো, আমার ফাইলটা হোল্ডে রাখবো। উনার ফাইল হোল্ডে রাখলাম এবং উনি যথারীতি নিয়ে আসলেন, এবং আশাতে যেটা দেখলাম এবং উনাকেও দেখাতে পারলাম, ওই বন্ধুর একটা সাইড বিজনেস আছে যেটা উনি জানতেন না, এবং সেই সাইড বিজনেসে আমি যেই খরচগুলো দেখলাম সেটা নিয়েই কথা বলতে চাই আজকে। যেমন ধরেন আমরা সকালে ঘুম থেকে উঠে
আমরা দুটো কাজ করি, আইদার আমরা আমাদের যদি হোম অফিস থাকে আমি গিয়ে আমার অফিসে বসি, আর যদি না থাকে আমি আমার গাড়িতে গিয়ে বসি আমার ব্যবসায় যাওয়ার জন্য। এখানে দুটোই কিন্তু ডিডাক্টেবল। হোম অফিসে গিয়ে ওনার বন্ধু যে বসছেন, হোম অফিস ডিডাকশন উনি ক্লেম করেছেন, আমি দেখছি ওনার ফাইলে। আবার ওনার একটা অফিস বিজনেস লোকেশনও আছে, সেখানে যে উনি যাচ্ছেন ড্রাইভ করে, হাতে সেলফোন এবং সেই সাথে ল্যাপটপটাও নিয়ে নিয়েছেন, এই তিনটা আইটেমই উনি ডিডাক্ট করতে করতে যাচ্ছেন। উনি মাইলেজ লগ মেনটেন করতে পারেন। ভেহিকেল ডিডাকশনের কথা বলি, হোম অফিস ডিডাকশন নিয়ে তো একটু আগেই বললাম। ভেহিকেল ডিডাকশনটা হচ্ছে দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনারা মাইলেজ লগ মেনটেন করতে পারেন এবং সেই মাইলেজ লগ ধরেন আপনার 10,000 মাইল আপনি 2024-এ ড্রাইভ করেছেন, 2024-এর মাইলেজ রেটটা হচ্ছে 70 সেন্টস পার মাইল আইআরএস বেঁধে দিয়েছে, অর্থাৎ আপনি $7,000 আপনার গাড়ি ব্যবহার করেছেন বিজনেসের জন্য, সেটা আপনি ডিডাক্ট করতে পারেন। অল্টারনেটিভলি আপনি যেটা করতে পারেন অ্যাকচুয়াল ডিডাকশন। অ্যাকচুয়াল ডিডাকশনটা এটা বোধহয় সহজেই বোঝা যায় যে আপনার গাড়ি কিনতে গিয়ে যেই খরচটা হয়েছে সেটাকে ডেপ্রিসিয়েট করতে পারেন। আপনি গাড়ির জন্য যে গ্যাসোলিন কিনেন এবং গাড়ির রিপেয়ার্স, মেইনটেনেন্স এবং গাড়ি আনুষঙ্গিক টোলস, কার ওয়াশ এবং পার্কিং, এগুলো সহ সকল ইন্স্যুরেন্স, এগুলো আপনি ডিডাক্ট করতে পারেন। এবং এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি মনে করেন যে 50% অফ টাইম গাড়িটা আপনি ব্যবসায় ব্যবহার করেন এবং 50% অফ টাইম গাড়িটা আপনি ব্যবহার করছেন আপনার পার্সোনাল ইউজের জন্য, তাহলে আপনার যে অ্যাকচুয়াল খরচগুলো হবে সেগুলোর 50% আপনি বিজনেসে এসে ডিডাক্ট করতে পারেন। ঠিক তেমনি যেরকম বললাম যে ল্যাপটপ অথবা সেলফোন যদি আপনার থাকে এবং একটা সেলফোন যদি থাকে ডেডিকেটেড ফর বিজনেস ইউজ, সেই সেলফোনটা আপনি পুরোটাই ডিডাক্ট করতে পারেন। অথবা যদি সেই ফোন আপনি পার্সোনাল অ্যান্ড বিজনেস উভয় ব্যবহারের জন্য একটা ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে ফিগার আউট করতে হবে যে কত পার্সেন্টেজ অফ টাইম আপনি বিজনেসের কাজে ব্যবহার করেন এবং সেই পার্সেন্টেজ ওয়াইজ আপনি সেটাকে ডিডাক্ট করবেন। বিজনেসে আরও যেই ডিডাকশনসগুলো আছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। ব্যবসার জন্য আমরা অনেকেই অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি বিভিন্ন মিডিয়াতে, অথবা আমরা ওয়েবসাইট একটা ক্রিয়েট করি, ওয়েবসাইট মেনটেন করি, ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে অ্যাড রান করি, অথবা বিভিন্ন মিডিয়ায়, সেগুলো আপনি ডিডাক্ট করতে পারেন। এবং আগেই বলেছি মর্টগেজ ইন্টারেস্ট, যদি বাসার মর্টগেজ ইন্টারেস্টের কথা বলেছি, কিন্তু ব্যবসায় আপনি যদি কোনো প্রপার্টি অথবা কোনো অ্যাসেট মর্টগেজের মাধ্যমে প্রকিওর করে থাকেন, সেই মর্টগেজ ইন্টারেস্টটাও কিন্তু ডিডাক্টেবল। সেই সাথে ব্যবসার জন্য আরও ডিডাকশন আছে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফিজ। ধরেন আপনি ব্যবসা করতে গিয়ে ব্যবসাটা যে ফর্ম করেছেন, আপনি হয়তো কোনো এজেন্সির সাহায্য নিয়েছেন, তারা আপনার কর্পোরেশন, এসকর্ট অথবা এলএলসি যেটাই হোক না কেন ফর্ম করে দিয়েছে এবং এলএলসিতে অ্যাডভার্টাইজমেন্টও রান করতে হয়। এগুলো করতে গিয়ে আপনি হয়তো 1,000-1,200 টাকা খরচ করে ফেলেছেন, সেটা ডিডাক্টেবল। এবং প্রফেশনাল ফিজ, আপনি যদি কোনো প্রফেশনালের সাহায্য প্রার্থনা করে থাকেন, ধরেন আপনার 3 পার্টনার মিলে করছেন এবং পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে গিয়ে আপনি কোনো অ্যাটর্নির কাছে গিয়েছিলেন এবং তাকে যে ফি দিয়েছেন এবং উনি যেই এই পার্টনারশিপ এগ্রিমেন্টটা তৈরি করে দিয়েছে, এটার জন্য আপনি ডিডাক্ট করতে পারেন। আপনি বিজনেসে রেন্ট ডিডাক্ট করতে পারেন। আপনার যদি বিজনেস লোকেশন
সেখানে যেই ভাড়া দেন এটা অফিস হতে পারে অথবা স্টোর হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনি এই ভাড়াগুলোকে ডিডাক্ট করতে পারেন। বিজনেস ইউটিলিটিস, ইউটিলিটিস বলতে আমরা মিন করে থাকি ইলেকট্রিসিটি, ওয়াটার, হিট, এগুলোর জন্য যে খরচ করে থাকেন সেটা। এবং অনেক জায়গায় দেখা গেছে যে কমার্শিয়াল গার্বেজ পিক আপের জন্য আপনাকে মান্থলি একটা পে করতে হয়, তো সেই পেমেন্টটাও আপনি ডিডাক্ট করতে পারেন। বিজনেস ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট। আপনার এই বিজনেস ইন্স্যুরেন্সের বিষয়টি আমরা অবশ্যই আলোচনা করব, তবে একটু পরে, কারণ দুইজন দর্শক আমাদের ফেসবুকে দুটো প্রশ্ন রেখেছেন। আমরা একটু জেনিভ হাসান, তিনি একটি গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্রশ্ন রেখেছেন। তিনি বলছেন যে আমার একমাত্র ইনকাম হলো হোম কেয়ার থেকে প্রাপ্ত ইনকাম। যখন আমি নন ট্যাক্সেবল ইনকাম হিসেবে এটা মাইনাস করি, তখন মেসেজ আসে যে ফুল অ্যামাউন্ট মাইনাস করলে ম্যানুয়ালি ফাইল করতে হবে। এক্ষেত্রে কি করণীয়? জেনিভ হাসানের এই প্রশ্নটির ব্যাপারে আপনার কি উত্তর আছে? ধন্যবাদ রানা ভাই। এটা হচ্ছে সফটওয়্যার ইস্যু। আচ্ছা, কিছু কিছু সফটওয়্যার আছে, আপনার যদি কোনো ফিগার না থাকে তাহলে ফাইলটা জেনারেট করে না এবং ইলেকট্রনিক্যালি ফাইলটা সাবমিট করতে দেয় না। তো অনেক সময় অনেক সফটওয়্যার যারা ব্যবহার করে এবং যেখানে এই প্রতিকূলতা আছে, তারা $1 ইন্টারেস্ট ইনকাম শো করে। ইন্টারেস্ট ইনকামের ঘরে যদি আপনি $1 লিখে দেন, তাহলে কিন্তু আপনি ফাইলটাকে ইলেকট্রনিক্যালি সাবমিট করতে পারেন। যেহেতু ওরা একটা নাম ফিগার থাকতেই হবে ফাইলে, ফাইলটাকে ইলেকট্রনিক্যালি সাবমিট করতে। তো জেনিফ হাসান ভাই, আপনি কিন্তু এই পন্থা অবলম্বন করতে পারেন এবং আপনি ইলেকট্রনিক্যালি সাবমিট করতে পারবেন। তো তখন আর এই সমস্যাটা হবে না, তখন আর ম্যানুয়ালি ফাইল করতে হবে, এই মেসেজটি আর আসবে না। আসবে না, জি। অনেক ধন্যবাদ জেনিভ হাসান, আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন যে এক্ষেত্রে যে ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে যে মাইনাস বা প্লাস হওয়ার যে বিষয়টি, সেটির কোনো সমস্যা নেই। সমস্যাটি হচ্ছে তথ্য বা প্রযুক্তিগত দিক থেকে। যাই হোক, তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আলমগীর হোসেন, তিনি আমাদের নিয়মিত দর্শক, প্রতিদিনই আমাদের অনুষ্ঠান দেখে থাকেন। তিনি একটি প্রশ্ন রেখেছেন যে বিষয়টি আমরা প্রায় প্রতিদিনই আলোচনা করেছি এর আগে, হয়তো ভবিষ্যতেও করব, সেরকম একটি আপডেট তিনি চেয়েছেন যে $5,000 যে আমরা যে এটাকে স্টিমুলাস বলবো না কি বলবো, যেটা আমরা ব্যাখ্যা দেই না কেন যেভাবেই, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বা ইলন মাস্ক যে প্রায় 79 মিলিয়ন পরিবারকে দিতে চাচ্ছেন যে চেকটি, সেটি সম্পর্কে কোনো আপডেট আপনার কাছে, যেহেতু আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট, প্রতিনিয়তই এটা নিয়ে কাজ করছেন, কোনো আপডেট আছে কিনা আলমগীর হোসেন, সেটি একটু জানতে চাই। ধন্যবাদ আলমগীর ভাই। $5,000 এটাকে স্টিমুলাসও বলতে পারেন অথবা রিফান্ড চেকও বলতে পারেন। এটা পূর্বের স্টিমুলাস চেকগুলো থেকে এটার ভিন্নতা হচ্ছে এই যে পূর্বের স্টিমুলাস চেকগুলো কিন্তু শুধুমাত্র নিম্ন আয় এবং মধ্য আয়ের পরিবারগুলোই পেয়েছিল। এর উচ্চ আয়ের পরিবার অথবা লোকজন কিন্তু সেটা পায়নি। এবারে যেটা ঘোষণা করা হচ্ছে এবং এ পর্যন্ত এটার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে এটা শুধুমাত্রই দেয়া হবে উচ্চ আয়ের অথবা উচ্চ মধ্য আয়ের লোকদের, পরিবারদের জন্য। অর্থাৎ যারা ফেডারেল ট্যাক্স পে করে থাকে, ওরা বলছে যে ডজ অথবা ডোজ বলে থাকে ওরা, ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, ওরা যেই ইফিসিয়েন্সির নাম করে ওরা যেই কাজে নিযুক্ত আছেন এখন, অপচয় রোধ করা এবং গভর্নমেন্টের দক্ষতা বাড়ানো, এবং সেটা করতে গিয়ে ওরা যেই টাকা সেভ করবে, ওরা বলছে এটা ট্যাক্স পেয়ারের টাকা।
যারা ট্যাক্স পে করে তাদের টাকা, এবং সেই টাকাটা আমরা সেভ করব, বাঁচাবো, এবং বাঁচিয়ে যদি $2 ট্রিলিয়ন ওরা সেভ করতে পারে, তার 20% ওরা ডোজ dividend check হিসেবে। ডিভিডেন্ড, এখনো এটার নামকরণটা চূড়ান্ত হয়নি, অথবা ডোজ রিফান্ড চেক হিসাবে এটা দেওয়া হবে। তো এটা আমরা ধরেই নিচ্ছি যে যারা একটু উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত তারাই এটা পাবেন, এবং ওরা এটাও বলছে যে হাফ অফ দ্য পপুলেশন এটা পাবে না, মোর দেন হাফ। তো অর্থাৎ ধরে নিচ্ছি যে নিম্ন আয়ের পরিবারদেরকে ওরা হয়তো এই আওতার বাইরে রেখেছে। তো এটা পর্যন্ত এইটুকুই আপডেট আছে, যেটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি, এর বাইরে এখনো কিছু কি অগ্রসর হয়নি। অর্থাৎ এমন একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে তো কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়বে। প্রেসিডেন্ট নিশ্চয়ই তার নির্বাহী আদেশ বলে এত বড় একটি অর্থ প্রদান করতে পারবেন বলে মনে হয় না। কি বলেন আপনি? জি, কংগ্রেসের স্পেশালি স্পিকার সে কিন্তু তার মতামত দিয়েছে যে ইতিমধ্যে দিয়েছে। হ্যাঁ, না, উনি বলেছেন ন্যাশনাল ডেট আমাদের এখন অলমোস্ট $35-36 ট্রিলিয়ন। ওরা যেই পয়সাটা সেভ করবে, উনার মতামত হচ্ছে উচিত হবে ন্যাশনাল ডেটকে প্রথমে নামিয়ে আনা। অর্থাৎ উনার যে খুব মত আছে এর পিছনে তা বোঝা যাচ্ছে না, কিন্তু অবশ্যই যদি প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেন যে এই বিলটা পাশ করিয়ে আনতে, উনি অবশ্যই সেটা করবেন। এবং ডেমোক্র্যাটরাও চাচ্ছে না যে উচ্চবিত্তদেরকে পয়সা দেয়া হোক। তো ডেমোক্র্যাটরা কিছুটা এটার পক্ষে মতামত দেয়নি এখন পর্যন্ত, কেউ এই লাইনে আসেনি। কিন্তু আমরা ধরে নিচ্ছি রিপাবলিকানদের যদি ভোট পায় তাহলেও এইটা কংগ্রেসে পাস অনুমোদন হয়ে যাবে। এবং যেটা ঘোষণা দিয়েছেন যে আগামী গ্রীষ্মের মধ্যেই এই চেকটি হয়তো, যেটা আপনি বললেন যে আমার মতো গরিবরা হয়তো পাবো না, কিন্তু যারা ধনী, যারা অধিক ট্যাক্স পে করে থাকেন তারা পাবেন। কারণ আমরা গরিবরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ইআইটিসি এসহ নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। সেই রকম চিন্তাভাবনা থেকেই, যেহেতু ধনী মানুষরাই বেশি ট্যাক্স দিয়ে থাকে, তারা কিছু পায় না, সেই ধরনের চিন্তাভাবনা থেকেই হয়তো এটা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা খুশি হব যদি আমাদের মতো গরিব মানুষরাও পেতে পারি, যে কোনো উপায়ে, অন্য কোনো উপায় হোক না কেন। তো এটুকু পর্যন্তই আপডেট ছিল আলমগীর হোসেন। আশা করি যখনই এর থেকে আরও বেশি আপডেট আমরা পাবো, নিশ্চয়ই আমরা সেটা প্রচার করব। তো আমরা আপনাকে যেখানে বাধা দিয়েছিলাম বিজনেস ইন্স্যুরেন্স, তারপরেও এখনও একটু বাধা দিব। একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সানি বলছি কুইন্স ভিলেজ থেকে। জি, আমার প্রিয় উপস্থাপক রানা ভাই এবং প্রিয় অতিথি, আবারও শুভেচ্ছা এবং সালাম। প্রতিবারের মতোই আমার প্রশ্নটা ফরেন ইনভেস্টমেন্ট, যেটা গতবার অতিথি ক্লিয়ার করেছিলেন। তো সেই ক্ষেত্রে কারো যদি মনে করেন যে বাংলাদেশ তার কিছু সেভিংস আছে, সেখানে ইন্টারেস্ট হয় বা কিছু মুনাফা দেওয়া হয়, সেটা ওখানে ট্যাক্স ফাইল করা হচ্ছে, কিন্তু ট্যাক্স ফাইল করে সেখানে অল্প আয়ের জন্য সেখানে ট্যাক্স দিতে হচ্ছে না। এখন সেক্ষেত্রে যদি এখানে আমেরিকায় তাকে সেটা ডিক্লেয়ার দিতে হয়, সেটা কি টোটাল ইনকামটা অ্যাড হয়ে যাবে নাকি না ওটা এক্সক্লুড করে, মানে আমি বলছি ইনকামটা হবে না, শুধু প্রফিটটা এখানে অ্যাড হবে? এটা একটু ক্লিয়ার জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ সানি ভাই আপনার প্রশ্নের জন্য। এটা আমরা বলে থাকি এফবার, ওখানে আপনি যে ইন্টারেস্ট ইনকামটা হয়েছে, এটা এখানকার ট্যাক্স ফাইলে ওই ইনকামটা কিন্তু ট্যাক্সেবল। এখানকার ট্যাক্স ফাইলে আপনি অবশ্যই সেটা দাখিল করবেন স্কেডিউল বিতে, এবং সেটার উপর আপনি ট্যাক্স দিবেন। আর ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং এফবার, এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে যে বিদেশে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, এটা আইআরএস কিন্তু চায় যে আপনারা, এটা কিন্তু ট্যাক্স ফাইলের বাইরে। এফবার যেটা, এটা ট্যাক্স ফাইলিং না, এটা এফবার, এটাকে বলা হয় ফরেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাসেট রিপোর্টিং।
তো এইটাকে রিপোর্ট করতে হয়, সেখানে আপনার ব্যাংকের নামগুলো লিখতে হয়, অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় এবং বছরের হাইয়েস্ট ভ্যালু অফ দ্য অ্যাকাউন্ট, কখনো ধরেন অ্যাকাউন্ট তো উঠানামা করে, কিন্তু হাইয়েস্ট কত ছিল সেটাকে লিখতে হয় এবং আপনি এটাকে যে কনভার্ট করছেন, কততে কনভার্ট করছেন এবং কোথা থেকে সেই ইনফরমেশন নিয়ে কনভার্ট করছেন এগুলো লিখতে হয়। লিখে আপনাকে এফবারটা রিপোর্ট করতে হয়। তো এফবার আমি সকলকে বলে থাকি যেটা অবশ্যই রিপোর্ট করবেন। অনেক সময় দেখা গেছে সেই বাংলাদেশেই আপনার ব্যাংকে টাকা আছে, ওই টাকাটা হয়তো নানাভাবে, অফিসিয়ালি তো আনা যায় না, আনঅফিসিয়ালি আপনি আনতে গিয়ে সমস্যায় পড়েছেন। তখন কিন্তু আপনি যদি দেখাতে পারেন যে আপনার টাকাই, যেহেতু অফিসিয়ালি আনা যায় না, আপনি আনঅফিসিয়ালি আনছেন এবং এই সমস্যাটা হয়েছে, আপনি কিন্তু তাহলে কিছুটা হলেও ছাড় পাবেন। যে যখনই বলবেন এটা আপনার টাকা, ওরা বলবে যে তুমি কি কখনো এটা রিপোর্ট করেছো? তো আপনি যদি রিপোর্ট না করে থাকেন তো ডেফিনেটলি এটা সঠিক হবে না। তো আমি ওর জন্য সকলকে অনুরোধ করে থাকি যে আপনার ফরেন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো অবশ্যই এবারের মাধ্যমে রিপোর্ট করবেন। তার মানে সানি সাহেব যে প্রশ্নটি করেছেন যে কারো যদি ওখানে বাংলাদেশে ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট বা নগদ অর্থ থাকে এবং সেক্ষেত্রে যে পরিমাণ ইন্টারেস্টটা আসছে সেটা বাংলাদেশের ট্যাক্স ফাইল যখন তিনি করছেন সেখানে কোনো ট্যাক্স আসছে না, কিন্তু যেহেতু মূল যেটা আপনি আপনার কথা অনুসারে মূল যে সে ধরে নিলাম আমার 1 লক্ষ টাকা ওখানে আছে, সেখান থেকে 10% যদি ইন্টারেস্ট পেয়ে থাকি তাহলে 10,000, সেখান থেকে ওখানে ভ্যাট কেটে নিল 1,000, 9,000 টাকা যেটা আমার থাকলো সেই টাকাটার উপরে আমাকে এটা দেখাতে হবে এবং এখানে সেটার উপরে আমার ইনকাম হিসেবে দেখবে এবং এটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে, এই তো? জি, এখানেও এমন হতে পারে যে এই টাকাটা ট্যাক্সেবল হয় নাই আপনার, তাহলে ট্যাক্স দিতে হবে না। আপনার অন্যান্য ইনকামের সাথে এই টাকাটা অর্ডিনারি ইনকাম হিসাবে যোগ হবে এবং এটা যদি ট্যাক্সেবল না হয় তো আপনি ট্যাক্স দিবেন না, আর যদি ট্যাক্সেবল হয় তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন, যে বাংলাদেশের ইনকামটাকে যদি আমার এখানে ট্যাক্সেবল হয় বা আমাকে দেখাতে হয়, তাহলে বাংলাদেশের এই অর্থটা দিয়ে আমার যদি পারিবারিক বা আমার আত্মীয় স্বজন, আমার ঘর বাড়ি ইত্যাদির যদি রক্ষণাবেক্ষণের খরচ থাকে, সেই খরচটাকে আমি এখানে তাহলে বাদ দিতে পারবো কিনা? আমি ঠিক বুঝতে পারি নাই রানা ভাই। যেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে ইন্টারেস্ট ইনকাম নিয়ে আর কথা বলছেন না এখন। না, যেটা ওনার প্রশ্ন সেটা হচ্ছে যে 9,000 যেটা আমি বললাম যে 9,000 টাকা যেটা আমার প্রফিট হয়েছে সেটা আমি এখানে রিপোর্ট করছি আমার এখানকার ইনকামের সাথে এবং ট্যাক্স রিটার্নে, ঠিক তো? জি। কিন্তু এই 9,000 টাকা যেটা আমার প্রফিট হয়েছে সেটা আমার বাংলাদেশেই আমার খরচ লেগেছে, আমার পরিবার মেনটেন করতে যাই হোক, আত্মীয় স্বজনের হোক বা চ্যারিটিতে হোক, চ্যারিটি হলে তো আমি এটা দিতে পারবো, আমার একটা বাড়ি আছে তার রক্ষণাবেক্ষণের কারণে হোক, এই 9,000 টাকা আমার ওখানে সে খরচ হয়ে গেছে, আমার হাতে নেই, তাহলে এখানে আমাকে সেটা দেখাতে হচ্ছে। তাহলে এটাকে আমাকে কেন এই যদি আমার ইনকাম এখানে বেশি হয়ে থাকে তাহলে ট্যাক্স যদি আমাকে দিতে হয় তাহলে তো এটাও ট্যাক্সের মধ্যেই আসবে, তাহলে ওই খরচটাকে ধরবে কিনা, বাদ দেবে কিনা বাংলাদেশে যেটা আমি খরচ করে? আমি হয়তো এইভাবে বললে আপনি সহজে বুঝবেন। আচ্ছা, ধরেন আমার কাছে অনেক সময় অনেক ক্লায়েন্টে সেই কথাগুলো বলে, ধরেন হাজব্যান্ড ওয়াইফ 1 চাইল্ড, আমি নাম্বার দিয়ে বললে বুঝতে সহজ হবে। তো উনার ইনকাম 40,000, 40,000। তো উনি এসে বলছেন, আমরা হিসাব করে বললাম যে ফেডারেলকে কিছু দিতে হচ্ছে না, অল্প কিছু রিফান্ড পাচ্ছে, স্টেটকে হয়তো একটু কিছু দিতে হচ্ছে। তো তাদের প্রশ্ন থাকে যে পারভেজ ভাই, আমি বাড়ি ভাড়া দিই 2,000, আমার খাওয়া খরচ আছে 500 এবং ইউটিলিটি আনুষঙ্গিক বিল, এইগুলো তো আমার মেইনটেনেন্সের জন্য, আমার ভরণ পোষণের জন্য এই খরচগুলো করে 40,000 আমার কোনো রকমে চলে। তো এইগুলো আমার ট্যাক্সের থেকে বাদ যাবে না, আমার ইনকাম থেকে বাদ
গিয়ে তারপর ট্যাক্স আসবে না? তো আমি তাদেরকে উত্তর দিয়ে থাকি যে ভাই, আপনার 40,000 ইনকাম খুব সামান্য, এটা ট্যাক্সেবল হয় নাই। ধরেন আপনার 100,000 ইনকাম এবং আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন 24,000, ইউটিলিটি বিল দিচ্ছেন 6,000, খাওয়া খরচ আরো 10,000 ধরে নিলাম, আনুষঙ্গিক আপনার 45,000 বাদ গেল। তো আপনি 45,000টা কখন বাদ দিবেন? ট্যাক্সের আগে না ট্যাক্সের পরে? তো উনি বলছে আমি ট্যাক্সের আগে বাদ দিব। আমি বললাম যে না, রুলটা হচ্ছে আপনার ইনকাম 10,000, আপনি 10,000-এর 100,000, আই এম সরি, 100,000 আপনার ইনকাম, 10,000 আপনার ট্যাক্সে এসছে। আপনি 10,000 দিয়ে থাকলো 90,000, 90,000 দিয়ে এখন আপনি বাড়ি ভাড়া দেন, ইউটিলিটি দেন, খাওয়া খরচ করেন, সেটা এগুলো সব বাদ দিন। করতে পারবেন, নট বিফোর পেইং ট্যাক্স। ঠিক তেমনি আপনি যেটা বললেন, বাংলাদেশে আপনাকে সংসার চালাতে হয় অথবা আনুষঙ্গিক কিছু খরচ আছে, ওগুলো অবশ্যই করবেন, আপনি ট্যাক্সটা দেওয়ার পরে করবেন। আচ্ছা, আপনি যেই টাকাটা পেলেন এটা পুরোটাই আপনার না, এখানে আইআরএস এর একটা অংশ আছে, সেটা দিয়ে দিবেন, তারপর আপনি খরচগুলো করবেন। বানরের পিঠাভাগের মতো অবস্থা আর কি। যাই হোক, বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো আমরা যেখানে আলোচনা করছিলাম সেখানে আবারও আপনাকে একটু রেখে দিতে হচ্ছে, কারণ আমরা একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা ব্যবসায়িক খরচের ডিডাকশন নিয়ে কথা বলছি, কী কী খরচগুলো আমরা ডিডাকশন আমরা পেতে পারি সেটা নিয়ে। আচ্ছা, একটু যেহেতু আমরা আলোচনা করছি, আজকে না হয় বিরতি নাই নিলাম, তো আপনি এটার ক্ষেত্রে বিজনেস ইন্স্যুরেন্সের বিষয়টা নিয়ে কথা বলছিলেন, একটু যদি শেষ করি আমরা। জি, ওকে। বিজনেস ইন্স্যুরেন্স ডিডাক্টেবল আইটেম, বিজনেস ইন্স্যুরেন্সের মধ্যে প্রপার্টি ইন্স্যুরেন্স হতে পারে, অথবা আপনি যদি গুডস অ্যান্ড প্রোডাক্টস যেগুলো সেল করেন সেগুলোর ইন্স্যুরেন্স হতে পারে, ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স, ডিজেবিলিটি ইন্স্যুরেন্স, যেগুলো একান্তই দরকার, একটা কাজ বিজনেসকে মেনটেন করতে হয়, সেই ইন্স্যুরেন্সগুলো আপনি নিতে পারেন এবং সেগুলো ডিডাক্টেবল। আপনি যদি এমপ্লয়ীদের হেলথ ইন্স্যুরেন্স পে করে থাকেন, অফার করে থাকেন এবং সেটার জন্য আপনি পে করেন, সেটাও ডিডাক্টেবল। আপনি এমপ্লয়ীদের কিন্তু 401k অথবা রিটায়ারমেন্ট প্ল্যান অফার করতে পারেন এবং সেখানে বিজনেস যেই কন্ট্রিবিউশনটা করে সেটাও ডিডাক্টেবল। এগুলো বিজনেস ডিডাকশনের মধ্যে পড়ে। আরেকটা সবচেয়ে বড় খরচ যেটা কস্ট অফ গুডস সোল্ড, যারা প্রোডাক্ট সেল করে, তারা যে জিনিসগুলো কিনে সেই জিনিসগুলো, এবং এখানে অনেক সময় দেখা যায় যে অনেক আইটেম রিটার্ন হয় অথবা কাস্টমার ফেরত দিয়ে যায়, সেই আইটেমটাও আপনি ডিডাক্ট করতে পারেন, যেহেতু এটার আপনি হয়তো ভেন্ডার অথবা যার কাছ থেকে কিনেছেন তাকে ফেরত দিতে পারছেন না, এবং কস্ট অফ গুডসের সাথে শিপিং, তারপর ট্রাকিং, ডেলিভারি, এগুলো সব ইনভলভ থাকে, এগুলো ডিডাক্টেবল, এইগুলো বিজনেস থেকে ডিডাক্ট করতে পারেন। বিজনেসের আরেকটা ডিডাকশন হচ্ছে বিজনেস ট্রাভেল। অনেক সময় বিজনেস ওনারকে তাকে ট্রাভেল করতে হয় বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে সে বিজনেসের কারণেই অনেক সময় নতুন কোনো ভেঞ্চার ওপেন করতে হতে পারে, অথবা তার যে ভেন্ডার্সরা আছে বিভিন্ন জায়গা থেকে যে প্রকিউরমেন্টটা করে, সে প্রকিউরমেন্ট একটু ভিন্ন জায়গায় নিয়ে যাবার জন্য অথবা প্রকিউরমেন্ট একটু লোয়ার প্রাইসে আনার জন্য তারা ট্রাভেল করে থাকে। এই ট্রাভেলগুলো বিজনেস ট্রাভেল হিসাবে ডিডাক্টেবল হতে পারে। অর্থাৎ সাধারণ ভাষায় হচ্ছে আইআরএস বলছে যেই খরচগুলো অর্ডিনারি অ্যান্ড নেসেসারি ফর বিজনেস সেইগুলোকে ডিডাক্ট করবার সুযোগ করে দিচ্ছে আইআরএস। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে অন্য একটা বড় স্টেটে যাচ্ছি বা যেখানেই যাই, প্লেন ভাড়া, ওখানে যদি হোটেল আমি থাকি সেই হোটেল ভাড়া, এবং ওখানে যদি আমি সেমিনার সিম্পোজিয়াম যা কিছু করি সেগুলোর খাওয়া দাওয়া ইত্যাদি খরচ যেগুলো আছে সেগুলো ডিডাক্টেবল হবে। জি, মানে আপনার বিজনেস রিলেটেড যে কোনো, হ্যাঁ, সাথে বিজনেসের সাথে সামঞ্জস্য হতে হবে। আমি কয়েকদিন আগে হয়তো বলেছিলাম
যে একটা রেস্টুরেন্ট তারা ফুড ডেলিভারি করে এবং ফুড ডেলিভারি করার জন্য তারা অনেক এক্সপেন্সিভ একটা গাড়ি কিনেছে এবং সেটাকে বিজনেস ডিডাকশনে দেখাতে চাচ্ছে। তো আমি তাদেরকে বলেছিলাম এটা অর্ডিনারি অ্যান্ড নেসেসারি এখানে কিন্তু গিয়ে আটকে যাবে, যেহেতু ফুড ডেলিভারির জন্য আমি যদি টেসলার সেই স্কাই ট্র্যাক নিয়ে যাই তো এটা উইল নট মেক এনি সেন্স। তো এটা অবশ্যই হতে হবে অর্ডিনারি অ্যান্ড নেসেসারি, খুব ল্যাভিশ হলেও চলবে না এবং এটাকে বিজনেসের সাথে সামঞ্জস্য থাকতে হবে। যেমন কেউ আছে হাই এন্ড মার্কেটিং করে, যেমন একজন হেজ ফান্ড গ্রুপের একজন ভাইস প্রেসিডেন্ট, সে কিনেছে রোলস রয়েস এবং সে বলছিল যে সে ট্রাভেল করে, যেহেতু সে হেজ ফান্ডের বিভিন্ন মানে ফান্ড ক্রিয়েট করার জন্য অথবা ফান্ড রেইজ করার জন্য সে খুব হাই এন্ড ক্লায়েন্টদের সাথে মিট করে। যাদের সাথে মিট করে তাদের মিনিমাম ইনকাম 10 মিলিয়নস অর মোর হতে হবে এবং ওদেরকে বিভিন্ন হোটেলে গিয়ে যখন ওরা মিট করে অথবা ওদের অফিসে যায়, সে বলে যে সেই সময় আমার বিজনেস রিকোয়ার করে আমি একটা হাই এন্ড গাড়িতে যাই। আমার ব্রিফকেস সে বলছিল ইট কস্ট অলমোস্ট 3500, 300 টাকায় ব্রিফকেস পাওয়া যায় অথবা 200 টাকায়, কিন্তু তাকে সেটা ক্যারি করতে হয় বিকজ তার নেচার অফ দ্য বিজনেস সেটা। সে ওখানে সস্তার স্যুট পরে গেলে তার কাজ হবে না, তো ওর জন্যই অর্ডিনারি অ্যান্ড নেসেসারি, ওর বিজনেসের জন্য এটা হয়তো অর্ডিনারি না কিন্তু ইটস নেসেসারি যে তাকে হাই এন্ড ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়। তো যে কোনো এক্সপেন্সেস আমরা ডিডাক্ট করি না কেন অথবা আমরা ডিডাকশন ক্লেম করি না কেন, আমাকে মনে রাখতে হবে সেটা বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি তা না হয় তাহলে আইআরএস হয়তো ফাইল রিভিউতে পাঠাবে এবং তখন দরকার হবে এটাকে জাস্টিফাই করা। আর বিজনেস এক্সপেন্সের জন্য বটম লাইন হচ্ছে ডকুমেন্ট 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 এবং সবগুলি সংরক্ষণ করা। হ্যাঁ, প্রত্যেকটা ডকুমেন্টকে সংরক্ষণ করতে হবে। আইআরএস অনেক সময় বিজনেস ডিডাকশনস গুলো ডকুমেন্টস দেখতে চায় না মোস্ট অফ দ্য টাইম, কিন্তু কখনো যদি চেয়ে বসে আমরা যেন আকাশ থেকে না পড়ি, আমরা যেন ডকুমেন্টস দিয়ে আমরা যে ক্লেমগুলো করেছি সেই সত্যতা প্রমাণ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আজকের যে মূল যে আলোচনাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ আমরা অনেকেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত এবং এই কষ্টের অর্থ যখন আমরা ট্যাক্স হিসেবে বছর শেষে দিতে যাই আমাদের ভেতরটা ছিঁড়ে যায়। সুতরাং সেখান থেকে কিছুটা হলেও আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি যে কিভাবে আমাদের এই কষ্টার্জিত আয়কে বৈধ উপায়ে, যেটি আপনি বললেন সবশেষে, আমরা রক্ষা করে আমাদের ডিডাকশনটা পেতে পারি। তো জনাব পারভেজ কাজী, আপনাকে আবারও বলছি যে অনেক ব্যস্ত ছিলেন, সংযুক্ত হয়েছেন, একেবারে স্টুডিওতে আসতে পারেননি, তারপরেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যবসায়িক খরচের ডিডাকশন কিভাবে এবং কি কি খরচ আমরা ডিডাকশন হিসেবে পেতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা কুইজ নিয়েও কথা বলেছি, এটার সাথে রিলেটেড এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।